স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে গেছে। সেখানে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যেমন আছে, এমসিকিউ পাওয়ার পয়েন্টেও কিন্তু আলোচনা চলছে। তাই পুরানো ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে যাবে। ভিডিওসে প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে। এখন ভারতের ভূগোল থেকে ভারতের জল সম্পদ, ভারতের জনসংখ্যা, এই চ্যাপ্টারটিও কিন্তু হয়ে গেছে। জল সম্পদের প্রথম ক্লাস হয়ে গেছে। দ্বিতীয় দিনে আজকে পড়বো বৃষ্টির জল সংরক্ষণ। তোমরা জানো বর্তমান পৃথিবী জুড়ে জলের জন্য কিন্তু হাহাকার চলছে। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাও এই জলের জন্য হাহাকার কেন? সেটা মিষ্টি জল বা পানীয় জলের জন্য। কারণ বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন, তার জন্য বরফ গলা জল যেটা নদী মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ছে, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আলটিমেট সমুদ্র জলতল বাড়লেও সেই জলটা কিন্তু মানুষের ব্যবহারযোগ্য নয়। তাহলে কোন জলের জন্য এত হাহাকার? যেটা সুপেয় বা মিষ্টি জল। এই সুপেয় বা মিষ্টি জল পুরোটাই আমরা বৃষ্টির জল থেকে পাই। সেখান থেকে যখন মাটিতে চলে যায় ভৌম জলস্তর রূপে থাকে। আমরা নলকূপ, কুয়ো বা পাতকুয়ো যেগুলো বলছি, বর্তমানে ডিপ টিউবওয়েল এবং সাবমার্সিবল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভৌম জল তোলা হচ্ছে এবং ভৌম জলস্তর দিন দিন নিচের দিকে নামছে। ফলে কি হচ্ছে না, বিভিন্ন দূষণ দেখা দিচ্ছে। কারণ জলের লেয়ারটা তলায় চলে গেলে বিভিন্ন খনিজ, যেমন আর্সেনিকের বিভিন্ন খনিজ দূষণ যেমন ঘটছে, আবার আর্সেনিক, ফ্লোরাইড, এই সমস্ত দূষণগুলোও আছে। ফলে আমাদেরকে কিন্তু এই বৃষ্টির জলটা সংরক্ষণ করতে হবে। আমরা জানি কি না, যখন যে অঞ্চলের কথাই বলি না কেন পৃথিবী জুড়ে বৃষ্টি হয়, তখন কিন্তু বৃষ্টির জল, অতিরিক্ত জলটা সেই নদী মাধ্যমে গিয়ে সমুদ্রে পড়ে। তাহলে আমরা যদি ওই জলটাকে সংরক্ষণ করে রাখতে পারি, সেটাকে কিন্তু আমরা সুপেয় জল হিসাবে বা সুপেয় জলের জন্য যে যে ব্যবহারগুলো সেই কাজে লাগাতে পারবো, তখন কিন্তু চাহিদা অনেকটাই মেটানো যাবে। ভারতের ক্ষেত্রে চেন্নাইতে আজ থেকে বছর 5 আগের থেকেই কিন্তু এই হাহাকারটা শুরু হয়েছে এবং তামিলনাড়ুতে এই বৃষ্টির জল সংরক্ষণের সর্বপ্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একটা জল ভরো প্রকল্প 2011-12 সালে তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে জল ভরো প্রকল্প চালু হয়েছিল। তার উদ্দেশ্য কি ছিল? চালু হয়েছিল মানে ওটা এখনো আছে। উদ্দেশ্য ছিল বৃষ্টির জল সংরক্ষণ, কৃত্রিম ও প্রাকৃতিক জলাশয়, পুকুর, খাল ইত্যাদিকে সিক্ত রাখা। তার মানে জলটা বাড়ির ছাদে পর্যন্ত যে জলটা পড়ছে সেটাকে রেল পাইপ দিয়ে, দেখো এখানে একটা ছাদ আছে, এই ছাদের যে জলটা, তোমরা নিজেদের বাড়ির ছাদ কল্পনা করো, এই ছাদের জলটাকে এইখানে যদি একটা পাইপ দিয়ে কালেক্ট করা হয়, তখন এইভাবে এখানে একটা ফিল্টার বসানো আছে, দেখো সংগ্রহকারী ফিল্টার দিয়ে এইভাবে নিয়ে এসে একটা রিজার্ভারে রাখা হলো। সেখানে এই যে রিজার্ভারে রাখা আছে, সেখান থেকে পরিশ্রুত জল, যেহেতু ফিল্টার করা হয়েছে, এখানে দরকার হলে আর একটা ফিল্টার বসানো যেতে পারে, দিয়ে পরিশ্রুত জল নেয়ার পাইপ। বাকি জলটা কি হচ্ছে জানো? বাকি এই ট্যাঙ্কির মধ্যে যে জলটা আছে, এখানে একটা পাইপ গেছে, দেখো এটা দিয়ে মাটিতে নির্গমন করে দেওয়া হচ্ছে। তাহলে কি না, বয়ে গিয়ে, অর্থাৎ নদী মাধ্যমে বয়ে গিয়ে সমুদ্রে পড়বে না। এইটাই বৃষ্টির জল সংরক্ষণের সবচেয়ে ভালো এবং উল্লেখযোগ্য পদ্ধতি। প্রত্যেকটা বাড়িতে করা যায়, প্রত্যেকটা বাড়িতে আমাদের করতে হবে, না হলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো কি, মানে বেশি দিনও অপেক্ষা করতে হবে না যে দেখতে পাবো এইরকম ভাবে মানে আমরা স্নান করা বা নিত্য প্রয়োজনীয় যে জলটুকু, সেটুকুও হয়তো আমাদেরকে প্রচুর দাম দিয়ে কিনতে হচ্ছে। এখানে যে ছবিগুলো তোমাদের দেয়া আছে, সেগুলো সবই বৃষ্টির জল সংরক্ষণের। সেখানে কৃত্রিম খাদ খনন করতে বলা হয়েছে। অগভীর জলবাহী ও জলধারণকারী শিলাস্তরে গঠিত অ্যাকুইফার পুনর্নবীকরণ করে কৃত্রিম খাদ তৈরি করা সম্ভব, যার প্রস্থ 1 থেকে 2 মিটার এবং গভীরতা 3 মিটার। এই কৃত্রিম খাদের অভ্যন্তরীণ অংশের সর্বাধিক নিচে বোল্ডার, গ্রাভেল এবং মোটা বালির কণা দেয়া হয়, এই যেগুলো দেয়া হয়। এছাড়া কৃত্রিম পরিখা, যদি বেশি বেশি করে পুকুরের মতো করে পরিখা খনন করা হয়, তার মধ্যেও জলটা ধরে রাখা হয়। সেখানে যেহেতু জলটা দাঁড়িয়ে থাকছে, জলটা চোয়াবে বেশি। আমরা বর্তমানে যে শহরাঞ্চলে দেখছি পাকা বাড়ি,
উঠোনটাও পাকা করে দেওয়া আছে, রাস্তা পাকা, ড্রেন পাকা। এবার তোমরা বলো কোন অংশটা দিয়ে ভৌমজল ভেতরে প্রবেশ করবে? শহরাঞ্চলে একটুও জায়গা নষ্ট করা হয় না, উপরন্তু পুরো সম্পূর্ণ জায়গাটা জুড়ে মাল্টি স্টোরেজ বিল্ডিং। এবার এতজন মানুষ বসবাস করছে, তাদের জন্য প্রয়োজনীয় জল কিন্তু ওইখান থেকে সাবমার্সিবল দিয়ে তোলা হবে। অথচ ভেবে দেখো ওখানে কিন্তু ওই যে বাড়িটা, তা সেখানে এতটুকুও কিন্তু ভৌম জল যে প্রবেশ করবে তার রাস্তা রাখা হয় না। এরকম করে যদি প্রত্যেকটা বাড়ি ঘিঞ্জি ঘিঞ্জি ভাবে তৈরি করা হয়, উপরের দিকে বাড়ানো হয়, তাহলে ভৌম জল শহরাঞ্চলে ঢোকার সম্ভাবনা প্রায় নেই। তাহলে যেটুকু ফাঁকা জায়গা আছে বা যেখানে মাঠঘাট রয়েছে সেখানে ভৌম জল সঞ্চয় হবে। তাহলে এই এত বড় বড় শহরগুলোতে বা এই যে এত এত হারে নগরায়ন ঘটছে, তাহলে ভৌম জলস্তর বা ভৌম জল সঞ্চয় হবে কি করে? তাহলে শহরেও কিন্তু বাড়ির ছাদগুলোতে এইভাবে জল সংরক্ষণ করতে হবে এবং কোনো ভূগর্ভস্থ পাইপ দিয়ে জলটাকে ভেতরে প্রবেশ করাতে হবে। এর জন্য কৃত্রিম পরীক্ষা বা ট্রেঞ্চ খনন, কৃত্রিম পাতকুয়া, ডাগ ওয়েল, হাত পাম্প, হ্যান্ড পাম্প, পুনর্নবীকরণ পাতকুয়া, পুনর্নবীকরণ অক্ষদণ্ড, পার্শ্বীয় অক্ষদণ্ড বিশিষ্ট সছিদ্র পাতকুয়া, প্রসারণশীল কৌশল, সরাসরি ছাদের সংরক্ষণ। আমি এগুলো কেন পড়লাম? এইগুলো তোমরা একটুখানি রিডিং পড়ে নিবে। এইগুলো হচ্ছে এক একটা পদ্ধতি ভৌমজল সংরক্ষণের। তোমাদের যেহেতু এমসিকিউ আসবে, এগুলো ডিটেলস যে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এরকম নয়, তবে অবশ্যই প্রত্যেকটা পদ্ধতি মনে রাখতে হবে। বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা আমি যে কথাগুলো বললাম সেখানেই তোমরা পেয়েছো, তাও তোমরা এখান থেকে একটুখানি পয়েন্টগুলো দেখে নেবে। দৈনন্দিন পানীয় জল এবং অন্যান্য জল যদি পরিমিত মাত্রায় ব্যবহার করা হয় তাহলেও জলের ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি মেটানো একমাত্র সম্ভব বৃষ্টির জল সংরক্ষণ দিয়ে। জল দূষণের প্রভাব কম হবে। তোমাদেরকে বললাম যদি ভৌমজল কাছাকাছি থাকে জল দূষণ কম হবে। দ্রুত নগরায়নের ফলে জলের অনুপ্রবেশ কিন্তু কমে যাচ্ছে। এই যে জলের অনুপ্রবেশ কমে যাচ্ছে তা সত্ত্বেও সংরক্ষণ সম্ভব হবে। এইরকম করে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো তোমরা জেনে রাখবে, যাতে এখান থেকে এমসিকিউ এলে পারো। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য আর আলাদা করে কিছু বলার নেই, এগুলোই হচ্ছে উদ্দেশ্য, যেগুলো ব্যবহার সেগুলোই উদ্দেশ্য। এই বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা একাধিক, মানে এর শুধুমাত্র একটা দুটো পয়েন্ট দিয়ে হবে না, অসংখ্য সুবিধা রয়েছে। আমরা জল ছাড়া বাঁচি না, সেই জলটাই যদি সংরক্ষণ করতে পারি তো বিভিন্ন কাজে লাগাতে পারবো। এগুলো তোমরা একটুখানি রিডিং করে নেবে। বৃষ্টির জল সংরক্ষণের অসুবিধা সেভাবে কিছু নেই। এই মাটি ঢেকে রেখে দেওয়ার জন্য বা সিমেন্টিং করে দেওয়ার জন্য বৃষ্টির জল ধরা যাচ্ছে না। সেক্ষেত্রে তোমাদেরকে বললাম যেটা, যে কোনো একটা পাইপ দিয়ে কিন্তু ভূগর্ভে চালান করে দিতে হবে জলটাকে। তো এরকমভাবে তো নয় যে একদম মানে সরাসরি পুরো পাম্পের মতো জল ভূগর্ভে ঢুকে যাবে, সেখানেও কিন্তু চুইয়ে চুইয়ে, তার মানে সেখানেও মাটির অভ্যন্তরে কিন্তু একটা রিজার্ভার করতে হবে, যে ছবিটা আগে দেখালাম। সেই রিজার্ভারটা কিন্তু বেশ কয়েক কিলোমিটার হতে হবে, কারণ ওইটা দিয়েই পুরো ওখানে তো চুইয়ে চুইয়ে প্রবেশ করবে। তাই একটা শুধু পাইপ ভেতরে ঢুকিয়ে দিলাম জল ঢুকে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। সেখানে কিন্তু দেখো তোমরা এখানে যে জল প্রবেশ করানো হয়েছে 30 কিমি পরিশোধন আধার। তাই এইরকম ভাবে কিন্তু প্ল্যান ওয়াইজ শহরগুলোকে তৈরি করতে হবে। যেগুলো তৈরি হয়ে গেছে তার নিচে তো এরকম আমি মাটি খুঁড়বো বললে হবে না, তাহলে শহর বা নগরায়নের আগেই এই পরিকল্পনাগুলো থাকা দরকার। তাহলে তোমরা যে জিনিসগুলো জানতে পারলে, বুঝতে পারলে যে বৃষ্টির জল সংরক্ষণ কেন জরুরি, এটা থেকে আশা করবো যে কোনো যদি এমসিকিউ আসে তো তোমরা পারবে। এছাড়া অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে সেগুলো তো আলোচনা হচ্ছে, তাই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি নোটিফিকেশান নাও আসে চ্যানেল ভিজিট করবে, দেখবে নতুন কি ক্লাস এসেছে। তোমাদের জন্যই ক্লাস থাকবে, শুধু 3rd সেমিস্টার নয় 4th সেমিস্টারেও কিন্তু এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।